সালাম আলাইকুম এভরিওয়ান। ফিজিক্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলছো। নেক্সট যে পরীক্ষা সেই বইটা স্ক্রিনে আমার সামনে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আমারটা হচ্ছে আমির হোসেন স্যারের বই আর ইসাক স্যারের বই আর কি। আর তোমাদের একজনের ভিন্ন ভিন্ন বই থাকতে পারে। তো আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে পুরো ডিটেলসে, মানে প্রতিটা চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর এদের থিওরি তোমার সাথে আলোচনা করে দিব। কাইন্ড অফ ওয়ান শট টাইপ ক্লাস হবে আর কি, যে আসলে কোন কোন জিনিসের উপর আমরা জোর দিব, মানে কাইন্ড অফ ওয়ান শট বলা যেতে পারে। যে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা তোমাকে ডিটেলস আলোচনা করে দিব, যে ফর্মুলা সম্পর্কে, যে কোন কোন ফর্মুলা থেকে প্রশ্ন আসতে পারে। আর ডেমো কোশ্চেন কিছু দিয়ে দিব, যে বিগত বছরে এই টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসছে। তো কথা না বলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। তো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে তোমরা জানো যে সিকিউতে হচ্ছে 50 মার্কস, এমসিকিউতে 25 আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25। তুমি যদি প্র্যাকটিক্যালে 25-এ 25 পেয়ে যাও, সেক্ষেত্রে প্লাস পাওয়াটা একটু ইজি। আর যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে আর কি। তো যাও, কোনো কথা নাই। চ্যাপ্টার হচ্ছে আমাদের টোটাল 7টা। তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, বোধালোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, আর লাস্টে হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। তোমাদেরকে একটা পরামর্শ দিব, সিকিউ আনসার করার ক্ষেত্রে এই চ্যাপ্টারটা অ্যাভয়েড করতে, হ্যাঁ, কারণ এখানে আসলে ম্যাথ খুবই কম। যদি ম্যাথের পার্ট থেকে প্রশ্ন আসে তাহলে অবশ্যই আনসার করো, কোনো সমস্যা নাই। আর যদি ম্যাথ থেকে প্রশ্ন না আসে সেক্ষেত্রে আনসার না করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। আর এখান থেকে আশা করি প্রতিটা চ্যাপ্টারই সহজ, তোমরা কোনোটাই বাদ দিবা না। প্রত্যেকটা চ্যাপ্টার চেষ্টা করবে ডিটেলস পড়ার জন্য, কারণ এখান থেকে এমসিকিউ আসবে, হ্যাঁ। কারণ এমন কোনো চ্যাপ্টার বাদ যাবে না যেখান থেকে এমসিকিউ আসবে না। তো তুমি যদি টোটালি স্কিপ করো সেক্ষেত্রে এমসিকিউর মার্কসটা বাদ যাবে। তো প্রথম পরামর্শ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি যতটুকু টাইম পাও বা যতটুকু সময় তোমার হাতে আছে সেই হিসেব করে তুমি সবগুলো চ্যাপ্টার টাচ করার ট্রাই করবা। সেক্ষেত্রে এমসিকিউতে তুমি একটু বেটারমেন্ট পাবা। আর এমসিকিউতে ভালো করার জন্য চেষ্টা করবা গত বছরে যে এমসি প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো ভালো মতো করার জন্য আর কি। আর আমি তোমাকে আমার প্রিপারেশন নেওয়ার সময় একটা ঘটনা বলি। আমরা সিকিউতে খুব বেশি জোর দিতাম, মানে সিকিউর পার্টটাই বেশি পড়তাম। এমসিকিউ আমার এইচএসসি লাইফে খুব একটা বেশি পড়তে পারিনি। তো যার কারণে আমি একটা টেস্ট পেপার কিনি, আর টেস্ট পেপার কিনে প্রশ্নের উত্তর না দেখে একটা টাইমার সেট করে, যে হ্যাঁ 25 মিনিটের টাইমার সেট করে আমি এমসিকিউ সলভ করি। আর তুমি অবাক হবা, আমার এমসিকিউগুলো মার্কস ছিল হচ্ছে 12, 13, 14, মানে আমার 16 ক্রস করতে খুবই টাফ লাগতেছিল, মানে টাইম বেশি লেগে যাচ্ছিল বা আমার উত্তরগুলো ঠিক হইতেছিল না। কারণ প্রশ্নের প্যাটার্ন ধরতে পারতেছিলাম না কোন জায়গা থেকে সঠিক প্রশ্ন আসতেছিল। বাট সিকিউতে প্রত্যেকটা সিকিউ আমার কমন আসতেছিল, যেহেতু আমি সিকিউতে খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম। তো তোমরা করবা কি, টেস্ট পেপার নিয়ে ভালো মতো সলভ করবা। আর আমি যখন টেস্ট পেপার নিয়ে সলভ করলাম পরীক্ষার বেশ কিছুদিন না, আমার পরীক্ষাকে যখন প্রিপারেশন নিচ্ছিলাম 10-15 দিন হবে। তো টেস্ট পেপার সলভ করার পরে আমি যখন নর্মাল প্রশ্ন সলভ করতে যাই, যখন আপনার এই বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো সলভ করতে যাই, তো দেখা যায় আমার মার্কস মারাত্মকভাবে ইনক্রিজ করে। আমি দেখা যায় 22, 23, তারপর হচ্ছে 21, কোনো কোনোটাতে 24, কোনো কোনোটাতে 23, মানে এই সিকোয়েন্সে আমার মার্কসটা ইনক্রিজ করে আর কি। তো প্রশ্নের প্যাটার্ন বোঝার জন্য তুমি বিগত বছরে যে এমসিকিউ প্রশ্ন আসছে অবশ্যই তুমি ভালো মতো সলভ করবা। আর আমার এইচএসসি পরীক্ষাতে আমি ফিজিক্স ফার্স্ট পেপারে এমসিকিউতে পাইছিলাম হচ্ছে 22, আর সেকেন্ড পেপারে এমসিকিউতে পাইছিলাম হচ্ছে 24। হ্যাঁ, ফার্স্ট পেপার আসলে 3টা ভুল হয়ে যায় আনফরচুনেটলি। আর সেকেন্ড পেপারে আলহামদুলিল্লাহ আমার মাত্র একটা ভুল হয় আর কি। তো এই পরামর্শটা মনে রাখো, তো হোপফুলি তুমি ইনশাআল্লাহ এমসিকিউতে ভালো করতে পারবা, ঠিক আছে। তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে ডিটেলস বলার জন্য। তো প্রথমে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। আর তোমাদের টাইমটাকে একটু সেভ করার জন্য আমি যে সমস্ত ডিটেলসগুলো পড়াবো সেগুলো আগে থেকে লিখে রাখছি, যেন আমার ভিডিওটা খুব বেশি লং না হয়। ভিডিওটা মূলত শর্ট করার উদ্দেশ্য, যেন তুমি অল্প সময় প্রত্যেকটা জিনিস সম্পর্কে আইডিয়া পেয়ে যাও। তো সেজন্য আর কি আগে থেকে লিখে রাখা, হ্যাঁ। আচ্ছা, তো তাপগতিবিদ্যার প্রশ্ন যে সমস্ত জায়গা থেকে হয় আমরা কয়েকটা ক্যাটাগরি করছি। প্রথমত হচ্ছে প্রথম সূত্র থেকে আমাদের এই যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, এই যে ফর্মুলাটা আছে ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখান থেকে মোটামুটি টুকটাক কিছু প্রশ্ন হয়। যেমন দুইটা প্রসেস খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের এই যে পরে আমরা লিখছি রুদ্রতাপীয় প্রক্রিয়া। তো এখান থেকে সিকিউ সবসময় হয়। কেমন সিকিউ হয়? সমষ্ণ প্রক্রিয়ায় আপনার আমরা প্রথম সূত্রগুলো তোমাকে অ্যানালাইসিস করে দিই, যে P1V1 সমান সমান P2V2। তোমরা যারা বয়লের সূত্র পড়ছো তারা জানো যে এটা আসলে মূলত হচ্ছে বয়লের সূত্র। আর সমষ্ণ প্রক্রিয়াটা আমাদের বয়লের সূত্র মেনে চলবে। আর পরীক্ষা এই যে কৃতকাজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কিছু ডিটেলস দিয়ে দিবে, মানে সমস্ত প্রকার ডিটেলস দিয়ে দিবে, আর বলবে যে এই প্রসেসে কৃত কাজ কত, ঠিক আছে। তো সমস্ত প্রকার কৃত কাজ বের করার জন্য দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস এনআরটি লন V2 ডিভাইডেড বাই V1, অথবা তুমি ইউজ করতে পারো ডাব্লিউ ইকুয়ালস এনআরটি লন P1 ডিভাইডেড বাই P2। আর এখানে তোমরা আশা করি জানো যে আসলে কোন জিনিসটা কি। আমাদের এন যেটা, এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, তোমরা এটা জানো আশা করি। আর আর যেটা, আর হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার ক্যালভিন, ঠিক আছে। আর আরেকটা বিষয় টি, টি তো আশা করি জানো টেম্পারেচার বা হচ্ছে আমাদের তাপমাত্রা, যেটা অবশ্যই ক্যালভিনে। তোমরা এই ভুলটা কখনোই করো না, অবশ্যই তোমরা ক্যালভিনে নিবা। আর V1 বুঝতে পারতেছো প্রাথমিক আয়তন, আর V2 হচ্ছে শেষ আয়তন। তো এই ডাটাগুলো আশা করি হোপফুলি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে জাস্ট খুঁজে নিতে হবে। এই ডাটাগুলো দেওয়ার পরে তুমি খুব ইজিলি সমষ্টি প্রক্রিয়াকৃত কাজ বের করতে পারবা। আর কখনো কখনো প্রশ্ন যদি একটু ট্রিকি করে, তোমাকে দেখবা যে প্রশ্নে উল্লেখ করা থাকবে যে আমরা খুব ধীরে ধীরে তাপ সরবরাহ করছি বা আস্তে আস্তে তাপ সরবরাহ করা হলো। তো এই প্রসেসগুলো যদি বলে
তুমি বুঝে নেবে এটা হচ্ছে আমাদের সমষ্টি প্রক্রিয়া। আর সমষ্টি প্রক্রিয়ার কৃতকাজ বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। হয় বিগত বছর এসসি পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্ন আসছে। সেকেন্ড স্টেপ হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া। রুদ্রতাপীয় প্রক্রিয়া তোমাকে প্রশ্নে ডিরেক্ট উল্লেখ করা থাকতে পারে যে রুদ্রতাপীয় প্রক্রিয়া, অথবা তোমাকে বলে দিতে পারে যে হঠাৎ করে বা তাৎক্ষণিকভাবে এই প্রসেসটা সম্পন্ন করা হয়েছে, বা কখনো কখনো বলা হয় যে তাপ অপরিবাহী পাত্রে। এই কথাটা এই জন্য বলা হয় যে তোমরা থিওরি যখন পড়ছো তখন আশা করি জানো যে রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে এমন প্রক্রিয়া যেখানে তাপের কোনো আদান প্রদান হয় না। আমরা জানি তাপ অপরিবাহী পাত্রে তাপের কোনো আদান প্রদান হবে না। তো রুদ্রতাপীয় প্রক্রিয়া ম্যাথ করার জন্য এই যে প্রথমে যে তিনটা সূত্র আমি লিখছি খুবই গুরুত্বপূর্ণ, যে P1 V1 গামা ইকুয়ালস হচ্ছে P2 V2 গামা। ঠিক আছে, এটা তুমি কখন ইউজ করবা? যখন দেখবে যে চাপ আর আয়তন দেওয়া আছে। তারপরে ফর্মুলা আমাদের T1 V1 গামা মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে T2 V2 গামা মাইনাস 1। ঠিক আছে, এটা ইউজ করবা যখন তোমার তাপমাত্রা থাকবে আর হচ্ছে আয়তন থাকবে, মানে দেখে বুঝতে পারতেছো কখন তুমি কোনটা ইউজ করবা। আর লাস্টেরটা হচ্ছে P1 T1 গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইকুয়ালস P2 T2 গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। এখন এই ফর্মুলাটা অনেকে এভাবে শিখতে পারো, T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, মানে এটার উল্টা আর কি। হ্যাঁ, তো আমরা পাওয়ারটা টি এর উপর দিয়েছি, দ্যাটস আমার ফর্মুলাটা এভাবে লিখছি। তুমি চাইলে আমি সেকেন্ড যেটা বলছি সেটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে গামার পরিচয়টা তোমাকে দিয়ে দিই। গামা হচ্ছে সিপি ডিভাইডেড বাই সিভি, ওটার একটা রেশিও। হ্যাঁ, তো যদি এক পারমাণবিক গ্যাস হয় তুমি গামা ধরবো হচ্ছে 1.67। এখন এক পারমাণবিক গ্যাস আমাদের কাদের হইতে পারে? আমাদের হিলিয়াম হইতে পারে, নিয়ন হইতে পারে, কিংবা আর্গন হইতে পারে। এগুলো হচ্ছে এক পারমাণবিক গ্যাস। ঠিক আছে, আর যদি তোমাকে দ্বিপারমাণবিক গ্যাস বলে তখন তুমি ইউজ করবো হচ্ছে 1.41, আর বহু পারমাণবিক বললে ইউজ করবো হচ্ছে 1.33। এখন দ্বিপারমাণবিক গ্যাস কারা আছে? যেমন অক্সিজেন, তারপর তোমার হচ্ছে নাইট্রোজেন, এরা হচ্ছে দ্বিপারমাণবিক। আর বহু পারমাণবিকের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটসেট্রা। ঠিক আছে, আর কোনো কিছু যদি তোমাকে প্রশ্নে বলে না দেয় তুমি সবসময় এই যে 1.41 দ্বিপারমাণবিক যেটা আছে তুমি এই ফর্মুলাটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এরপরে যে টপিকটা রুদ্রতাপীয় প্রক্রিয়ার কৃতকাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি রিমার্ক করে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে কৃতকাজের ফর্মুলাটা হচ্ছে W ইকুয়ালস NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তো এখানে N কি তুমি জানো যে N হচ্ছে মোল সংখ্যা, আর এটা পরিচয় আমরা তোমাকে দিছি সার্বজনীন গ্যাস দিব। আর গামা তুমি তো এখান থেকে বুঝতে পারছো, আসলে প্রশ্ন দেওয়া থাকতে পারে, অথবা তুমি কোন গ্যাস দিছে সেই হিসাবে তুমি গামাটাকে সেট করবা। আর T1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, T2 হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা আর কি। ঠিক আছে, T1 হচ্ছে প্রাথমিক আর T2 হচ্ছে শেষ। তো এটা দিয়ে তুমি কাজ বের করতে পারবা। আর প্রশ্ন হবে কিরকম? প্রশ্ন তোমাকে বলবে দুইটা প্রসেস দিয়ে দিবে, বলবে কোন প্রসেসে বেশি কাজ হয়েছে। তাহলে কি করবা? তুমি সমষ্টি প্রক্রিয়া কাজ বের করবা, তারপর তুমি রুদ্রতাপীয় প্রক্রিয়া কাজ বের করবা। ঠিক আছে, কাজ বের করার পরে দুইটাকে তুমি অ্যানালাইসিস করে দিবা। আচ্ছা, তো এই গ্রাফটা কেন আঁকছি তোমরা অনেকে জানো, এটা হচ্ছে কার্নো চক্র বা হচ্ছে কার্নো সাইকেল। কার্নো সাইকেলে এ থেকে বি হয়, বি থেকে সি হয়, সি থেকে ডি, আবার ডি থেকে এ, মানে এভাবে শুরু হয় সাইকেলটা। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার হচ্ছে ডি থেকে এ। আর আমি এখানে তোমাকে বোঝানোর জন্য লিখে রাখছি, তুমি যেন সহজে মনে রাখতে পারো। যেটা রেড কালার বা লাল কালি দিয়ে লিখছি সেটা হচ্ছে প্রথম যে প্রসেসটা, সেটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপর হচ্ছে রুদ্রতাপীয় প্রসারণ, এরপর হচ্ছে সমষ্ণ সংকোচন, তারপর হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন। ঠিক আছে, এভাবে চারটা প্রসেস তোমাকে মনে রাখতে হবে। কারণ অনেক সময় তোমাকে প্রশ্নে এরকম লিখিতভাবে কথা না বলে এই গ্রাফ দিয়ে দিতে পারে, বলতে পারে যে এবি প্রসেসে কৃত কাজ কত। তখন তুমি করবা কি? সমষ্ণ প্রসারণে কাজ বের করবা, কিংবা তোমাকে বলতে পারে যে ডিএ প্রসেসে কাজ কত, তো ডি এর ক্ষেত্রে তুমি কাজটা বের করবা। ওকে, তো ডি এর ক্ষেত্রে কি করবা? অবশ্যই রুদ্রতাপীয় প্রক্রিয়া। তুমি রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে ফর্মুলাটা আছে যে NR বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, এটা ইউজ করে তুমি কাজটা করবা। আমরা তোমার জন্য একটা বিগত বছরের প্রশ্ন সেট করছি, যেটা আসলে দেখে তুমি পুরোপুরি আইডিয়া পাবা। যে বলছে আদর্শ তাপমাত্রা চাপে একটা সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। দেখো তুমি কিন্তু জানো যে হিলিয়াম হচ্ছে এক পারমাণবিক, হিলিয়াম হচ্ছে এক পারমাণবিক। ঠিক আছে, তো যেহেতু হিলিয়াম এক পারমাণবিক, তাহলে এর গামার মান কত হবে? 1.67। এই গামার মান কিন্তু প্রশ্নে দেওয়া নাই, বাট তোমাকে হিলিয়াম দেখে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা 1.67। আচ্ছা, পরবর্তীতে বলছে পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় এবং পরে রুদ্রতাপীয় প্রক্রিয়া 1.5 গুণ করা হলো, মানে 1.5 টাইমস করা হয়েছে আয়তনটা। হ্যাঁ, আয়তনটা 1.5 টাইমস করা হয়েছে। প্রশ্নগুলোর দিকে খেয়াল করো, তোমাকে বলতেছে যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ বের করো। তাহলে তুমি তো জানো যে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে আয়তন আর চাপের সম্পর্কে যে সূত্রটা, সেটা এমন ছিল যে P1 V1 গামা ইকুয়ালস হচ্ছে P2 V2 গামা। যেহেতু এখানে তাপমাত্রার কোনো ব্যাপার স্যাপার নাই, তো দ্যাটস আমরা এই ফর্মুলাটা ইউজ করে তুমি কি ইজিলি চূড়ান্ত চাপ মানে P2টা তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এই একটা সূত্রেই 3 মার্কস। তারপরে প্রশ্ন তোমাকে বলছে উদ্দীপক অনুযায়ী কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে। তুমি আশা করি বুঝতে পারতেছো তোমাকে আসলে কি করতে হবে। সমষ্টি প্রক্রিয়ায় কাজ বের করবা, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করবা, তো দুইটার মধ্যে তুলনা করে দিবা কোন প্রক্রিয়ায় কাজ বেশি হয়েছে। ঠিক আছে, এন্ড দ্যাটস ইট, এটা এখানেই শেষ, সমাপ্ত। আমাদের পরবর্তী টপিক হচ্ছে তাপীয় ইঞ্জিন। এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। এখান থেকে তোমার প্রায় সময় সিকিউ হয়, মানে প্রতি বছর এখান থেকে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম সিকিউ এখান থেকে হয়ে থাকে আর কি। তো এটা তুমি আসলে কি করবে? হ্যাঁ, তোমাকে বলবো যে কর্মদক্ষতা বের করার জন্য
কর্মদক্ষতা বের করার জন্য আমরা তোমাকে ফর্মুলা লিখে দিছি, যে কর্মদক্ষতার ফর্মুলা এটা ইকুয়ালস T1 - T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%, অথবা এই T1 এখানে তাপমাত্রা, অথবা তুমি ইউজ করতে পারো হচ্ছে তাপ শক্তি, যে Q1 - Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু হচ্ছে 100%। ঠিক আছে? আচ্ছা, তো এখানে T1 কি? T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, যেগুলো হচ্ছে 1 সেগুলো হচ্ছে উৎস, আর যেগুলো হচ্ছে 2 সেগুলো হচ্ছে গ্রাহক। এখানে T1 হচ্ছে উৎসের তাপমাত্রা, Q1 হচ্ছে উৎসের তাপ শক্তি। সিমিলারলি T2 কি হবে? T2 হবে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, আর Q2 হবে হচ্ছে গ্রাহকের তাপ শক্তি। তো তোমাকে প্রশ্নের উল্লেখ করা থাকবে কোনটা উৎস কোনটা গ্রাহক, তো বলে তোমাকে বাকি কাজগুলো করতে হবে। আর সাধারণত না, সবসময় উৎসের তাপমাত্রা কম থাকবে, মানে উৎসের তাপমাত্রাটা বেশি থাকবে আর গ্রাহকের তাপমাত্রা কম থাকবে। ঠিক আছে? মানে উৎসটা সবসময় হাই লেভেলে থাকবে আর গ্রাহকটা সবসময় লো লেভেলে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে যে ইঞ্জিনটাকে প্রত্যাবর্তী কিনা। তো প্রত্যাবর্তী হওয়ার শর্ত হচ্ছে T1/T2 ইকুয়ালস Q1/Q2। যদি এই শর্তটা মেনটেন করে তুমি এখানে লিখে দিবা যে হ্যাঁ ঠিক আছে, এটা প্রত্যাবর্তী ইঞ্জিন। ঠিক আছে? তো তাপ ইঞ্জিন করার জন্য এই দুটো ফর্মুলা বাইরে কোনো ফর্মুলা নাই, এই দুটো করলে আশা করি তুমি আনসার করতে পারবা। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন কেমন হয়, আমরা তোমার জন্য দুইটা প্রশ্ন সিলেক্ট করছি, এখানে একটা এখানে একটা। তো প্রথমত আমি তোমাকে 2 নম্বর প্রশ্নটা দেখে যাই, যে তোমাকে বলছে একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রায় উৎস থেকে 1250 জুল তাপ গ্রহণ করে। আচ্ছা ফাইন, এটা তোমাকে উৎস বলছে। তারপর তোমাকে বলছে গ্রাহকের 700 জুল তাপ বর্জন করে। মানে এখানে Q1 Q2 দুইটাই দেওয়া আছে। যেটা উৎসের সেটা হচ্ছে Q1, যেটা হচ্ছে আমাদের উৎস, এই যে 1250 এটা হচ্ছে আমাদের Q1। আর গ্রাহক যে শক্তিটা বর্জন করছে এটা হচ্ছে আমাদের সিম্পলি Q2। ওকে? আচ্ছা, তো পরে বলছে যে ইঞ্জিনের তাপ উৎস ও গ্রাহক উভয় তাপ শক্তির পরিবর্তন সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। এটা একটা স্টেটমেন্ট, পরে তোমাকে এটা জাস্টিফাই করতে বলবে আর কি। তো প্রথমে বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা কত। তো দেখো, তাপ গ্রাহকের তাপমাত্রা তোমাকে বের করতে বলে, তুমি আসলে কি করবা? আমরা প্রথমে দক্ষতা বের করব। ফার্স্ট অফ অল তোমাকে করতে হবে কি, এটা বের করতে হবে। এটা বের করার জন্য তোমাকে এখানে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, আর কোনো ইনফরমেশন দেওয়া নাই। তো Q1 Q2 থেকে তুমি করলা কি, এটাটা বের করলা। পরবর্তীতে তুমি আবার লিখলা এটা সমান সমান হচ্ছে T1 - T2 ডিভাইড বাই T1। তো তুমি চাইলে এখান থেকে খুব ইজিলি তাপমাত্রা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? আর আমাদেরকে একটা কার্নো ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস, মানে আমাদেরকে এই T1টা দেওয়া আছে 500 কেলভিন, যেটা এটা হচ্ছে আমাদের T1। আর তোমার কাছে জানতে চাইছে যে গ্রাহকের তাপমাত্রা T2টা কত। ঠিক আছে? তো আশা করতেছি এভাবে করে তুমি তোমার ম্যাথটা করে ফেলতে পারবা। আচ্ছা, তারপর বলছে যে উদ্দীপকের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করা সংক্রান্ত তথ্যটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আসলেই দক্ষতা 20% বৃদ্ধি করা যায় কিনা তোমাকে এই দুটো ম্যাথ করে দেখাইতে হবে এই ফর্মুলাগুলো ইউজ করে। ঠিক আছে? তো তোমরা আশা করি স্টেপে সলভ করছো, সলভ করে তোমার আইডিয়া হয়ে গেছে যে এখান থেকে প্রশ্ন কেমন হইতে পারে। ওকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আমরা এই জায়গাতে চুজ করছি, যে এখানে দেখা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া আছে, বলছে যে প্রথম ইঞ্জিনটির দক্ষতা 10% বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। মানে প্রথমে তুমি কর্মদক্ষতা বের করলা, বের করার পরে দক্ষতা 10% বৃদ্ধি করলা। তো বৃদ্ধি করার পরে উৎসের তাপমাত্রা মানে T1 কত হবে এটা তোমাকে ইনক্রিজ করতে হবে। ওকে? আচ্ছা, কখনো কখনো তোমাকে তাপীয় ইঞ্জিন না দিয়ে রেফ্রিজারেটর দিতে পারে। তো সেক্ষেত্রে রেফ্রিজারেটর আমরা দক্ষতা বের করি না, আমরা কার্যকতা সহগ বের করি। তো কার্যকতা সূত্রটা একটু উল্টা হবে আর কি। হ্যাঁ, এখানে দেখবা যে Q1 ডিভাইডেড বাই Q1 - Q2 এটা হচ্ছে আমাদের কার্যকতা সহগ। আর এখানে কোনো 100% নাই, এটা হোপফুলি তুমি জানো। আর এখানেও আগের মতো কাহিনী, Q1 যেগুলো 1 সেগুলো হচ্ছে উৎস, আর যেগুলো 2 সেগুলো হচ্ছে গ্রাহক। ঠিক আছে? যেগুলো 1 সেগুলো হচ্ছে উৎস, আর যেগুলো 2 সেগুলো হচ্ছে গ্রাহক। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এন্ট্রপি। এটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এন্ট্রপি যে ফর্মুলা, যেটা যদি তোমাকে কখনো তাপমাত্রা স্থির থাকে, যদি তুমি ডাটা পরে দেখো যে তাপমাত্রাটা স্থির, তখন আমরা দেখবো এন্ট্রপি DS ইকুয়ালস dQ/T, অথবা আমরা বের করতে পারি হচ্ছে mLF ডিভাইডেড বাই T, অথবা হচ্ছে mLV ডিভাইডেড বাই T। এখন mLF তুমি কখন ইউজ করবা? যখন তোমাকে বরফের কথা বলবে, যে বরফ আমরা গলাচ্ছি। তোমরা জানো 19 হয়তো বা পড়ে থাকছো যে বরফ গলার সময় তাপমাত্রা ইনক্রিজ করে না, জাস্ট মানে বরফটা গলতে থাকে, বাট তাপমাত্রা ইনক্রিজ করে না। অথবা যখন বাষ্পীভূত হয় তখন জাস্ট বাষ্পে পরিণত হয়, পানি থেকে বাষ্পে পরিণত হয়, বাট তাপমাত্রা কখনো চেঞ্জ হয় না। 100 ডিগ্রি সেটা 100 ডিগ্রি থাকে, আর বরফ গলার সময় 0 ডিগ্রি সেটা 0 ডিগ্রি থাকে। সম্পূর্ণ বরফ গলে পানি হওয়ার পরে তারপর তাপমাত্রাটা ইনক্রিজ করা শুরু করে। তো এই দুই ক্ষেত্রে আমরা মূলত এই সূত্রগুলো ইউজ করি। যদি এদের মানগুলো প্রশ্নে দেওয়া থাকে তা আমরা তোমাকে লিখে দিছি, যে বরফ গলনের সূত্র তাপ হচ্ছে 336,000 আর বাষ্পীভবন সূত্র তাপ হচ্ছে 226,000 জুল পার কেজি। হ্যাঁ, প্রশ্নগুলো দেওয়া থাকে, বাট তারপরেও তুমি যেন বুঝতে পারো সেজন্য আমরা এখানে লিখে দিচ্ছি আর কি। হ্যাঁ, আর যদি কখনো তাপমাত্রা চেঞ্জ হয় তখন আমরা ইউজ করি হচ্ছে এই ফর্মুলাটা, এটাই বেশি ইউজ করা হয় আর কি। এটা বেশি গুরুত্বপূর্ণ, যে আমাদের DS সমান সমান MS ln T2 ডিভাইডেড বাই T1। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা মূলত ইউজ করি। আচ্ছা, তো এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে? প্রশ্ন মূলত হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর প্রশ্নটা এমন হতে পারে, যেখানে তোমাকে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বরফকে আমরা উঁচু থেকে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়ার পরে এখানে কিছু কাহিনী হয়েছে। তো তারপর হচ্ছে এর কিছু সময় পরে বরফগুলো পানির তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। আচ্ছা ফাইন, এখানে দেখো যে বরফ সুপ্ত তাপ দেওয়া আছে, আবার আপেক্ষিক তাপ দেওয়া আছে। তো এখানে যে আমরা বলছিলাম যে এই যে এম হচ্ছে ভর, আর এস যেটা এই এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। হ্যাঁ,
তোমরা তো জেনে থাকবা যে এসটাকে আপেক্ষিক তাপ দিয়ে প্রকাশ করা, মানে আপেক্ষিক তাপটাকে এস দিয়ে প্রকাশ করা হয় আর কি। আচ্ছা, তো প্রথম বলছে যে বরফ গলন এবং বরফগুলো পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে পরিবেশের উপর অধিক প্রভাব পড়বে। এই ধরনের প্রশ্নে আমরা মূলত এনট্রপি বের করি, যার এনট্রপি বেশি সেটা পরিবেশে বেশি খারাপ প্রভাব ফেলবে আর কি, ঠিক আছে। তো আচ্ছা, এরই মাধ্যমে আমরা তোমাদেরকে তাপগতিবিদ্যার যে সমস্ত টপিক আসতে পারে সেটা আলোচনা শেষ করলাম। আমরা তোমাদেরকে নেক্সট চ্যাপ্টার নিয়ে শুরু করতেছি। তো আমাদের পরবর্তী হচ্ছে স্থির তড়িৎ। হ্যাঁ, স্থির তড়িতের যে সমস্ত টপিক আছে, সবার প্রথম হচ্ছে আপনার কুলম্ব বল। কুলম্ব বল আমরা জানি F ইকুয়ালস 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। আপনি এখানে জানেন কোনটা আসলে কি জিনিস, যে 1/4πε0 এটা হচ্ছে কুলম্ব ধ্রুবকের মান, Q1 হচ্ছে প্রথম চার্জ, Q2 হচ্ছে দ্বিতীয় চার্জ, আর R হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তো এটার ম্যাথ আপনারা করছেন এবং এই ম্যাথগুলো পরীক্ষাতে কিন্তু প্রায় সময় আসে, যে কোনো বস্তু কি নিচে থাকবে নাকি আপনার উপরে চলে যাবে, এরকম ম্যাথটা থাকে। যে মনে করেন এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে আরেকটা বস্তু, এর মধ্যে চার্জ মনে করেন Q1, এর মধ্যে চার্জ মনে করেন Q2, এদের মধ্যবর্তী দূরত্ব মনে করেন হচ্ছে R, ঠিক আছে। তো আপনার এদের আপনাকে সবকিছু দিয়ে দিবে, Q1 এর মান দেওয়া থাকবে, Q2 দেওয়া থাকবে, মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে, আপনাকে জাস্ট বলের মানটা হিসাব করতে হবে। এটা হচ্ছে প্রাইমারি কনসেপ্ট। এখন প্রশ্ন কেমন হতে পারে, প্রশ্ন দেখবেন আপনি যদি গত বছরের প্রশ্ন আপনাকে দেখাই, আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা প্রশ্ন, যেটা ঢাকা বোর্ড 2022 সালে আসছিল। এই প্রশ্নটা দেখেন, আপনাকে বলছে যে এ ও বি চার্জ জন্য সেম তড়িৎ বিভব কত। এটাতে আমরা আসতেছি, যেটা আমাদের পরবর্তী টপিকের প্রশ্ন। আপনাকে বলছে ডি গোলকটি উপরে উঠবে কিনা। আমি একটু জুম ইন করে দিই, যে আপনাকে দেখেন প্রশ্ন হচ্ছে এটা। প্রশ্নটা আপনাকে বলছে যে যেমন দেখেন ডি গোলকটা উপরে উঠবে কিনা। হ্যাঁ, এখানে মূলত আপনাকে এই ডি গোলকে যে একটা ভর আছে, ভরের জন্য সে মূলত হচ্ছে নিচের দিকে নেমে যাবে, তার ভর হচ্ছে এমজি, মানে ভরের জন্য ওজন হচ্ছে এমজি। এখন আমরা করব কি, এই যে বি চার্জ আছে, সি এই বিন্দুতে চার্জ আছে, এই দুইটা চার্জের জন্য এর লব্ধি বল হিসাব করব। এখন লব্ধি বল দেখবেন, লব্ধি বল কাজ করবে উপরের দিকে, যেটা হচ্ছে আমাদের এফ। এখন এই লব্ধি বল যদি এমজি এর চেয়ে বেশি হয়, তাহলে মূলত আমাদের ডি গোলকটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। মানে কন্ডিশন হচ্ছে এই এফ এর মানটা এমজি এর চাইতে বেশি হইতে হবে। তো এই এফ এর মান আপনি কিভাবে বের করবেন, আপনি কুলম্বের ফর্মুলা ইউজ করে বের করবেন, ঠিক আছে। তো এটা কনসেপ্ট হচ্ছে এটা, এই টপিক থেকে প্রশ্ন মোটামুটি এরকম হবে, ওকে। আচ্ছা, তো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। পরবর্তীতে আমাদের যে টপিক, যেটা খুবই হাই ভোল্টেজ টপিক, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, খুবই গুরুত্বপূর্ণ, এবং তড়িৎ ক্ষেত্র বিভব, এই দুই জায়গা থেকে প্রশ্ন প্রায় সময় হয়, মোস্ট অফ দ্য টাইম এই দুই জায়গা থেকে প্রশ্ন হয়। তো আপনাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যেই ফর্মুলাটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে 1/4πε0 Q ডিভাইডেড বাই R স্কয়ার। কোনটা কি আপনি আগের মতো জানেন, যেখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ, আর হচ্ছে আপনার কতটুকু ডিস্টেন্সে আপনি তড়িৎ প্রাবল্যটা বের করতে চাচ্ছেন। 1/4πε0 সেটা আপনি জানেন, কুলম্ব ধ্রুবকের মান, এটা হচ্ছে 9 × 10⁹ এটা আপনি জানেন, ওকে। আচ্ছা, তো এটা আমি মুছে দিচ্ছি, এটা এখানে লিখে ওভাররাইট করার প্রয়োজন নাই, আপনারা এটা পিডিএফে দেখে নেবেন, ওকে। ঠিক আছে, আমি হ্যাঁ। তারপর দেখেন এই ফর্মুলাটার মেইন ফর্মুলা ছিল হচ্ছে E = F/K, মানে F/Q, এটাকে মডিফাই করে মূলত এই ফর্মুলাটা নিয়ে আসা হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্র বিভব, V = 1/4πε0 Q ডিভাইডেড বাই R। আপনারা জানেন প্রাবল্যের হিসাব কিতাব হয় হচ্ছে ভেক্টরের নিয়মে। প্রাবল্য যেটা, এটা মূলত হয় হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগের সাহায্যে, আর বিভব যেটা, এটা হয় হচ্ছে স্কেলার যে যোগ বিয়োগ আছে এটার কনসেপ্ট, ঠিক আছে। তো এই দুই জায়গা থেকে প্রশ্ন অনেক বেশি আসছে। কেমন প্রশ্ন আসছে আমি যদি আপনাকে একটু দেখাই, একটু জুম ইন করে আপনাকে যদি দেখাবো, পরে হয়তো আমি এখান থেকে রিমুভ করে দিব। হ্যাঁ, তো এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা দেখেন আপনাকে এখানে কি বলছেন, আপনাকে আমি জুম ইন করে দিই। এই প্রশ্নটা ঠিক হচ্ছে প্রাবল্য আর বিভবের কনসেপ্টের ম্যাটার। আপনাকে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার। আপনারা যখন প্র্যাকটিস করছেন তখন অবশ্যই আপনারা দেখছেন। তো আপনাকে বলছে সি বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান কত, মানে আপনাকে বলে দিচ্ছে এ ও বি বিন্দুতে 150 কুলম্ব চার্জ দেওয়া আছে, এতে কিছু চার্জ আছে, বিতে কিছু চার্জ আছে। হ্যাঁ, তো বলছে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত, আপনাকে সেই মানটা বের করতে হবে। যে ফর্মুলাটা দেখাইছি সেই ফর্মুলা কনসেপ্ট ইউজ করে আপনাকে তড়িৎ প্রাবল্যের লব্ধি যে মান সেটা আপনাকে বের করতে হবে। তারপর বলছে সেই বিন্দুর তড়িৎ প্রাবল্যের দিক কোন দিকে হবে। এটা মূলত আসলে ভেক্টরের ম্যাথ, ওই ডিরেকশনটা বের করার জন্য আপনাকে ভেক্টরের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা দিয়ে আপনাকে মূলত বের করতে হবে আর কি, ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন হয় মোটামুটি হচ্ছে এরকম। তো এটা আপনারা আমি এখানে রেখে দিব। আচ্ছা, আমি এখানে রেখে দিতেছি, এটা আপনাদের জন্য আমি রেখে দিব এই জায়গায়, কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, তো আমি এটাকে একটু ছোট করে দিই, এটাকে পরে আমি পিডিএফ অ্যাড করে দিব, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, তো এখান থেকে আরেকটা প্রশ্ন আপনাকে দেখাতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে এটা কি, আচ্ছা না এটা না, এটা না, এটা কি না, এটাও না, এটা কি, আচ্ছা না এটাও না, এটা এটা তো আমি দেখাইছি আপনাদেরকে, এটা হ্যাঁ। এই প্রশ্নটা একটু দেখেন, আমি একটু জুম ইন করে দিই, তারপর জন্য সুবিধা হবে। এখানে কি আসতেছে, আচ্ছা এই প্রশ্নটা দেখেন, ঠিক সেম এটার মতোই। আপনাকে এখানে কি বলছে, আপনাকে বলছে যে আগে ছিল ত্রিভুজ, এখন আপনাকে দিচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, নাথিং এলস, চতুর্ভুজ দিয়ে দিছে। তো বলছে কিছু চার্জ টার্জ দেওয়া আছে, বিতে চার্জ আছে, সিতে চার্জ আছে,
বলছে বি বিন্দুতে প্রাবল্যের মান কত। আগের মতোই আপনি আগে যেভাবে ম্যাথ করছেন সেভাবেই আপনাকে বি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে বি ও ডি বিন্দুতে বিভবের মান সমান হবে কিনা। এখন আপনাকে ইউজ করতে হবে বিভবের কনসেপ্ট। আপনি বিতে বিভব বের করবেন এই ডাটাগুলো ইউজ করে, আবার আপনি ডিতে বিভব বের করবেন। তো বের করে আপনি তুলনা করবেন যে আসলে এদের বিভবের মানটা সমান কিনা, ঠিক আছে। তো প্রাবল্যের বিভব থেকে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন মূলত এরকমই হয়। এর চাইতে কঠিন প্রশ্ন আশা করি ইনশাল্লাহ হবে না। ওকে, আচ্ছা, তাই প্রশ্নগুলো সরিয়ে দিচ্ছি আপনাদের জন্য, আমি সেটা পরবর্তীতে অ্যাড করে দিব, চিন্তার কোনো কারণ নাই। আমি এটাকে একটু ছোট করে দিই, যে পিডিএফটা আমি আপনাদেরকে লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে আপনি যদি দেখে নিন প্রশ্ন কেমন হতে পারে। ওকে, আচ্ছা, এগুলোর আমার প্রয়োজন নাই, এগুলো আমি ডিলিট করে দিই। এটাও ডিলিট, এটাও ডিলিট। আচ্ছা, তো আমাদের প্রাবল্যের বিভব কেমন প্রশ্ন হতে পারে আমরা আপনাকে দেখালাম, একটু ছোট করে দিই, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট হচ্ছে আমাদের ধারকত্ব, ঠিক আছে। ধারকত্ব খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ 100%, খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে ভালো মতো করতে হবে। ধারকত্বের প্রথম যে ফর্মুলাটা, যেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। সি ইকুয়ালস হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। এখানে কিউ হচ্ছে আধানের পরিমাণ আর ভি হচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, তো এই ফর্মুলাটা আমরা খুব বেশি ইউজ করি না, আমরা মূলত ইউজ করি হচ্ছে পরের দুইটা, সমান্তরাল পাত ধারক আর হচ্ছে গোলাকার পাত ধারক। আর গোলাকার পাত ধারক এটাও আমরা ইউজ করি না বললেই চলে, সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে সমান্তরাল পাত ধারক। মানে আপনাদের যে প্রশ্নগুলো হবে এই পরীক্ষাতে ফিজিক্স সেকেন্ড পেপারে, সমান্তরাল পাত ধারক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে, গোলাকার পাত ধারক থেকে প্রশ্ন খুবই কম হয়, মানে হয় না বললে চলে আর কি। সমান্তরাল পাত ধারকের ফর্মুলা সি ইকুয়ালস এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। এখানে এপসাইলন নটের মানটা আপনাকে জানতে হবে। এই এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। হ্যাঁ, আর ক্যালকুলেটর দেওয়া আছে আপনাদের, যদি কেসিও 991 ইএস ক্যালকুলেটর থাকে দেখবেন কনস্ট্যান্টে এই ভ্যালুটা আপনার এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে কে কি, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা যদি প্রশ্নে দেওয়া থাকে আপনি সেই মানটা বসাবেন, আর দেওয়া না থাকলে আপনি বাই ডিফল্ট মান ধরবেন। আর এ হচ্ছে এই যে দুইটা পাত দিছে না, এই পাত দ্বয়ের ক্ষেত্রফল, এই হচ্ছে দুইটা পাতের ক্ষেত্রফল। আর ডি হচ্ছে এই পাত দ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স বা হচ্ছে দূরত্ব। ওকে, আচ্ছা, তো এটা দিয়ে আপনি সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সেটা আপনি বের করতে পারবেন। আচ্ছা, গোলাকার পাত ধারক যদি হয় খুবই সিম্পল, 4πε0 কে আর। এখানে আপনার 4πε0 কে এটুকু হচ্ছে কনস্ট্যান্ট, আর মানে হচ্ছে রেডিয়াস। আপনাকে এই আর এর মান যেটা, এটা প্রশ্নে দেওয়া থাকবে। আর মানে হচ্ছে আমাদের যে গোলকটা থাকবে বা গোলাকার যে পাত ধারকটা থাকবে, গোলাকার যে ধারকটা থাকবে, আপনাকে সেই আর এর ব্যাসার্ধ যেটা, সেটা মূলত হচ্ছে আমাদের আর আর কি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ধারকের সমবায়। আমরা দেখা যায় যে সার্কিটের মতোই মাল্টিপল ক্যাপাসিটর বা মাল্টিপল ধারক আমরা একসাথে অ্যাটাচ করতে পারি। তো এটা যদি আপনি শ্রেণী সমবায়তে সাজান, তাহলে ফর্মুলা যেটা সেটা আপনাকে লিখে দিছি। আর আপনারা অলরেডি দেখতেছেন যে আসলে সূত্রটা হচ্ছে উল্টা। মনে রাখবেন, ধারকের সমবায়টা হচ্ছে রোদের উল্টা, এটা হচ্ছে আমাদের রোদের বিপরীত। হ্যাঁ, রোদের উল্টা আর কি। রোদে যেরকম আমরা সমান্তরালে হলে এরকম লিখতাম, বাট ধারকের ক্ষেত্রে আপনি শ্রেণীর ক্ষেত্রে লিখবেন 1/CS, মানে হচ্ছে 1/C1, 1/C2, 1/C3, ঠিক আছে। আচ্ছা, উল্টা মনে রাখবেন। আর যদি সমান্তরাল হয়, যেমন দেখেন এই ধারকগুলো আমরা সমান্তরালে সাজাইছি, সমান্তরালের ক্ষেত্রে আমরা মোটামুটি শ্রেণী সূত্র ইউজ করবো। এই যে দেখেন যোগ করে দিছি C1 প্লাস C2 প্লাস হচ্ছে C3। তো এটা মূলত হচ্ছে ধারকের সমবায়। তো এগুলোতে আপনি ধারকের সমবায় বের করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধারকের সঞ্চিত শক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে জানতে চাইবে যে কোন ধারকের শক্তি বেশি বা কোন ধারকের শক্তি কেমন আছে। আমরা তিনটা ফর্মুলা ইউজ করতে পারি। মানে ইউ ইকুয়ালস হচ্ছে হাফ ইন্টু কিউ ইন্টু ভি, এটা হচ্ছে প্রাইমারি ফর্মুলা। আর আপনার প্রথমে মনে থাকার কথা, একদম শুরুতে দেখাইছিলাম, সি ইকুয়ালস হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। এটাকে ইউজ করে মডিফাই করে আমরা চাইলে এই পরবর্তী যে দুটো সূত্র আছে এই দুটো ইউজ করতে পারি। দুই নম্বরটা হচ্ছে ইউ ইকুয়ালস হাফ অফ সি ভি স্কোয়ার, আর লাস্টেরটা হচ্ছে ইউ ইকুয়াল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। এই তিনটা ফর্মুলা থেকে আপনি মূলত ধারকের যে সঞ্চিত শক্তি সেটা আপনি বের করতে পারবেন। ওকে, আচ্ছা, পরবর্তী লাস্ট টপিক তড়িৎ দ্বিমেরু। এটা আসলে খুবই লেস ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে না, তাও আমি আপনাকে কনসেপ্টগুলো দেখাই দিই যদি বাই চান্স চলে আসে আর কি। তো তড়িৎ দ্বিমেরুর জন্য প্রথমে আপনাকে লাগবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা পি দিয়ে ডিফাইন করি। পি ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু 2l। তো কিউ মূলত হচ্ছে যে কোনো একটা চার্জের মান, আর 2l হচ্ছে এদের মোট দূরত্ব। এই জায়গাতে ভুল করবেন না, অনেকে মনে করে কি এল হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব, না, এই 2l যেটা, এই পুরো দূরত্ব হচ্ছে আপনার 2l। আমি এখানে যদি এল লিখছিলাম, এই পুরো দূরত্ব হবে হচ্ছে 2l, ঠিক আছে। তো মধ্যবিন্দু যেটা আছে, এই মধ্যবিন্দু থেকে এদিকে দূরত্ব হচ্ছে এল, আর এদিকে দূরত্ব হচ্ছে এল, ঠিক আছে। তো ওভারঅল হচ্ছে আপনার 2l, তো এটা ভুল করবেন না। আচ্ছা, তো আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব বের করি, প্রাবল্য বের করি। যদি আপনাকে বলে অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব, মানে এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু থেকে, মানে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে মনে করেন একটা বিন্দু হচ্ছে এ, যে এই বিন্দুটা হচ্ছে এ, আপনি এই বিন্দুতে বিভব বের করবেন। ফর্মুলাটা খুবই ইজি, ভি ইকুয়ালস 1/4πε0 পি বাই আর স্কোয়ার। বার মতো দেখে নেন, পি ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অক্ষের উপর কোনো বিন্দুতে।
এখন বিন্দুটা যদি আপনার যে কোনো জায়গায় হয়, যে আপনাকে বললাম তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে বিভব, সাপোজ বিন্দু এই বিন্দুটা হচ্ছে এখন এই জায়গাতে হচ্ছে এই বিন্দুটা। এখন এই বিন্দুটাকে যদি আমি মধ্যবিন্দুর সাথে সংযোগ করি, সে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার বিভবের মান 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। আগে ছিল শুধু পি, এখন আপনাকে জাস্ট পি কস থিটা দিতে হবে, মানে পি এর সাথে এক্সট্রা করে আপনাকে একটা কস থিটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আশা করি আপনি পারবেন। বিভবের হচ্ছে দুইটা ফর্মুলা। আর তড়িৎ দ্বিমেরু জন্য আপনাকে প্রাবল্য বের করতে বলতে পারে, যে অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এটা খুবই সিম্পল, যে 1/4πε0 2p/r3, ঠিক আছে? এখানে কিন্তু গোলাবেন না, এই জায়গাতে শুধু ছিল হচ্ছে p/r², আর এখানে হচ্ছে আপনার 2p ডিভাইডেড বাই r3, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আপনার আমাদের যে ইয়াগুলো ছিল এই স্থির তড়িতের প্রশ্ন যেখান থেকে আসতে মানে টপিকগুলো আসতে পারে, এই টপিকগুলো মূলত হচ্ছে আপনার মেইন টপিক। এছাড়া বাকি যেগুলো মাইনর সেগুলো আসলে মূলত আপনার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো আমি টুকটাক মোটামুটি সবগুলো আলোচনা করে দিলাম আপনি বোঝার জন্য আর কি। এমসিকিউ অবশ্যই আপনি বোর্ড কোয়েশ্চেন সলভ করবেন আপনার জানার জন্য। তো আপনাকে দেখাই প্রশ্ন কেমন হয়েছে। দেখেন গত বছরে এই যে ধারক থেকে প্রশ্নটা হয়েছে, হ্যাঁ, আপনাকে যে ধারক আলোচনা করলাম, এই যে ধারকে দেখেন এখানে 3টা ধারক আপনাকে দিয়ে দিছে, এই 2টা সমান্তরালে আপনি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে শ্রেণীতে, হ্যাঁ। তো আপনাকে বলছে যে C1 ধারকের পাতের ক্ষেত্রফল বের করতে বলছে। C1 দেখেন সমান্তরাল পাত ধারক, হ্যাঁ, আপনাকে বলছে দেখেন পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d দেওয়া আছে, আপনাকে জাস্ট ফর্মুলা বসে একটা ক্ষেত্রফল বের করতে হবে, তো এটা আপনি বের করতে পারবেন। পরে বলছে ধারক 3টার অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে। সর্বোচ্চ শক্তি পাইতে হইলে আপনাকে এনশিওর করতে হবে ধারকত্ব যেন ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? তো 3টা ধারকত্ব ম্যাক্সিমাম কখন হবে? যখন আপনি 3টাকে সমান্তরালে সাজাবেন, ওকে? ওই কনসেপ্টে আপনি এই ম্যাথটা করে ফেলতে পারবেন। তো এটাকে আমি ছোট করে দিই, আমি যখন আপনাদেরকে পিডিএফ দিব তখন আপনাদেরকে আমি ইয়া দিয়ে দিব, পিডিএফ এর সময় এই প্রশ্নগুলো আমি এখানে অ্যাটাচ করে দিব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আপনাকে দেখাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার এইটা মনে হয়, এই যে এটা, এখানে আপনাকে দেখেন একটু জুম ইন করে দিই, আপনাকে কিছু ধারকের কথা বলছে। এই ধারকের মোটামুটি ডাটা মাটা দেওয়া আছে, বলছে আদি অবস্থায় ধারকের পাদদ্বয়ের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। আচ্ছা, তড়িৎ প্রাবল্যটা আপনি বের করতে পারবেন প্রাবল্যের সূত্র দিয়ে, সেটা মোটামুটি ইজি হবে, হ্যাঁ, এটা আপনাকে করে ফেলতে পারবেন আশা করতেছি। পরে বলছে পরবর্তী ঘটনায় সঞ্চিত শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পাবে কেন। এটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি যে কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আপনাকে করতে হবে, ঠিক আছে? এরকম টাইপের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। তো এটা আমি একটু ছোট করে দিই আর দেখি আপনাকে দেখানোর মতো আর কোনো প্রশ্ন আমার এখানে আছে কিনা। এটা এটা না, এটা না, এটা লাগবে না, এইটা, এটা তো আপনাকে আমি দেখাইছি, এইটা আচ্ছা না, বাকিগুলো লাগবে না। তো মোটামুটি এই কটা যদি আপনি করেন আশা করি হয়ে যাবে কি। আচ্ছা, এটা আপনাকে দেখাইছি, আচ্ছা ফাইন। তো এই কটা আপনি মোটামুটি ইনশাআল্লাহ চেষ্টা করবেন এই চ্যাপ্টার থেকে কমপ্লিট করার জন্য, ওকে? তো এই ছিল হচ্ছে আমাদের স্থির তড়িতের কনসেপ্ট। তো আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার জন্য যেটা আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে আমাদের চলতড়িৎ। কোথায় গেল? হ্যাঁ, চলতড়িৎ। চলতড়িতে ফর্মুলা কিন্তু অনেক বেশি, চলতড়িতে ফর্মুলা অনেক বেশি, বাট কোন কনসেপ্ট থেকে প্রশ্ন বেশি হবে বা সিকিউ হবে আমি আপনাকে অবশ্যই বলে দিব। দেখেন প্রথমত হচ্ছে আপনার রোধের উষ্ণতা সহগ, এখান থেকে সিকিউ হয় না এমসিকিউ হয়, যে আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। এখানে কোন জিনিসটা কি? আর নট এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর থিটা হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর থিটা যেটা, থিটা হচ্ছে আমাদের কত তাপমাত্রায় আমরা রোধটা বের করতে যাচ্ছি আর কি, হ্যাঁ। এই যে কত তাপমাত্রায়, এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ যদি আর থিটা হয়, আপনি এই ফর্মুলা দিয়ে রোধের উষ্ণতা সহগটা বের করতে পারবেন। এই সূত্রের একটা জেনারেলাইজড ফর্ম হচ্ছে নিচের লাইনটা, যে আর থিটা ইকুয়ালস আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, ওকে? আচ্ছা, এই চ্যাপ্টারের পরবর্তী টপিক ছিল হচ্ছে আপনার জুলের তাপীয় ক্রিয়া। আমরা যদি কোনো জায়গা দিয়ে বিদ্যুৎ প্রবাহ করি কতটুকু হিট প্রডিউস হবে সেই কনসেপ্টটা, হ্যাঁ, যে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, মানে এটা মূলত জুল যে ডেফিনেশনটা দিয়েছিল সেখান থেকে বের করে নিয়ে আসা হয় এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। আর তারপর সেখানে লেখা যায় ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তারপর আবার লেখা যায় ভিআইটি, এবং লাস্টে লেখা যায় হচ্ছে পিটি। এই সবগুলোকে আপনি এইচ দিয়ে ডিফাইন করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আর এখানে একটা ফর্মুলা আপনার কাজে লাগে, যে পি ইকুয়ালস হচ্ছে ভিআই, ঠিক আছে? এই জিনিসটা আপনার মোটামুটি কাজে লাগে। আর জুলের তাপীয় থেকে আপনি একটা এমসিকিউ জেনে রাখতে পারেন, যে 1 জুল ইকুয়ালস হচ্ছে 1 ক্যালোরি, 1 ক্যালোরি ইকুয়ালস হচ্ছে 4.2 জুল। এটা হচ্ছে আপনার ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আর কি। এটা এমসিকিউতে প্রায় সময় এসে যায়, তো এটা একটু মনে রাখেন, মাথায় রাখেন এমসিকিউ। আচ্ছা, তারপর আমাদের টপিক হচ্ছে এই 3টা টপিক আপনাকে দিলাম, এগুলো মূলত এমসিকিউ জন্য আপনাকে হেল্প করতে পারে, বা কক্ষতে যদি আসে সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আর কি। কারণ বেগ মানে ইলেকট্রনগুলো কত বেগে তারের মাঝখান দিয়ে যায়, বি ইকুয়ালস আই ডিভাইডেড বাই এ এন ই। এ হচ্ছে ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এন হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেগুলো আপনারা জানেন। তারপর হচ্ছে প্রবাহ ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, সেটা জে ইকুয়ালস হচ্ছে ভ্যানি, ভি এন ই। বি হচ্ছে তারণ বেগ, যেটা আপনি একটু বের করবেন,
এন হচ্ছে একটু আমরা বলছি, ইউ আপনাকে বলছি। আচ্ছা, তারপর আমাদের যে কনসেপ্টটা কাজে লাগা সেটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বের করার ফর্মুলা হচ্ছে এইটা, আর ইকুয়ালস রো এল ডিভাইডেড বাই এ। এখানে রো যেটা এটা হচ্ছে আপেক্ষিক রোধ, আর আর যেটা এটা হচ্ছে আমাদের জেনুইন রোধ, হ্যাঁ। আর এল যেটা, এল হচ্ছে আমাদের মনে করেন একটা তার আমি নিলাম, এই তারের যে দৈর্ঘ্য এটা হচ্ছে এল, তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আচ্ছা, আর রো যেটা, রো হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ। আচ্ছা, বর্তনী বা সার্কিট, এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তনী বা সার্কিট থেকে প্রশ্ন আসবে 100%, এটা আপনার ধরে নেন, প্রশ্ন আসবে 100%। হোপফুলি বর্তনী বা সার্কিট এখানে আমি আলোচনা করলাম না, ফর্মুলা লিখে দিলাম যে তড়িৎ প্রবাহ বের করার জন্য আই ইকুয়ালস ই বাই আর প্লাস আর। আপনাকে কিন্তু অনেক কমপ্লেক্স করে বলতে পারে, যেমন এই সার্কিটকে যদি মনে করেন আরো কমপ্লেক্স করে দেয়, এটা দিলাম মনে করেন হচ্ছে আর থ্রি, এখানে মনে একটা দিলাম হচ্ছে আর ফোর, তো মনে করেন এখানে একটা দিলাম যেটা মনে করেন হচ্ছে আর ফাইভ। আপনাকে প্রশ্ন করতে পারে যে প্রত্যেক রোধের মাঝখান দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে, যে আর ওয়ানে কি পরিমাণ কারেন্ট গেছে, আর থ্রিতে কি পরিমাণ কারেন্ট, আর ফাইভে কি পরিমাণ কারেন্ট, এই জিনিসগুলো আপনার কাছে জানতে চাইতে পারে, হ্যাঁ। জানতে চাইতে পারে না, ইনফ্যাক্ট জানতে চাইবে। তো হোপফুলি আপনি প্রিপারেশন নিছেন, আপনাকে জাস্ট একটু আলোচনা করে দেওয়া যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ, 100% প্রশ্ন আসবে, কোনো সন্দেহ নাই। আচ্ছা, তারপর হচ্ছে কোষের সমবায়। এখান থেকে বিগত বছরগুলোতে বেশ ভালোই প্রশ্ন আসছে। আপনার আগে দেখা যেত যে আপনাকে রোদ দিয়ে দিত, বাট এখানে আপনাকে করবে কি মাল্টিপল ব্যাটারি একসাথে অ্যাড করে দিবে। তো এই জায়গায় দেখেন আমরা মাল্টিপল ব্যাটারি মানে 3টা ব্যাটারিকে একসাথে আমরা অ্যাটাচ করছি, শ্রেণীতে অ্যাটাচ করছি। তো এখানে 3টা ব্যাটারি না থাকে, যদি এন সংখ্যক ব্যাটারি থাকে তখন আপনাকে কি পরিমাণ কারেন্ট প্রবাহ যাবে, যেমন আইএস সমান সমান হচ্ছে এনই ডিভাইডেড বাই আর প্লাস এনআর। এখানে এনই হচ্ছে আপনার এই কি বলে এটাকে, যে ই হচ্ছে প্রতিটা ব্যাটারির তড়িৎচালক শক্তি, আর হচ্ছে বহিস্থ রোধ, আর ছোট হাতের আর যেটা এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এটা সবগুলো প্রশ্ন দেওয়া থাকবে, আর প্রত্যেকটার মানে সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় হচ্ছে ব্যাটারিগুলোকে আমরা সমান্তরালে সাজাইছি, ঠিক আছে, সমান্তরালে সাজাইছি। তো সমান্তরাল সাজাইলে ফর্মুলাটা একটা জায়গায় চেঞ্জ হবে যেটা হচ্ছে এনই বাই এন আর প্লাস আর। একটু ডিফারেন্সিয়েট করে, এখানে এনটা হচ্ছে ছোট হাতের আর এর সাথে, আর সমান্তরালের ক্ষেত্রে এনটা হচ্ছে বড় হাতের আর এর সাথে, ঠিক আছে। তো এই দুইটাতে একটু সতর্ক থাকবেন, জাস্ট যেন ভুল না হয়ে যায়। আর এগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, বিগত বছরের পরীক্ষাগুলোতে আসছে, একটু ভালো মতো দেখবেন, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে মিশ্র সমবায়, যদি এটা পরীক্ষাতে আসে না, এটা আসলে খুবই হাই লেভেল, এটা লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ লেস ইম্পর্টেন্ট। তাও আমি আপনাকে দেখাই দিই। মনে করুন হচ্ছে এখানে দেখেন এই 3টা ব্যাটারি আছে শ্রেণীতে, আবার 3টা করে আবার আছে হচ্ছে সমান্তরালে, হ্যাঁ। তো এখানে প্রতি সারিতে যদি এন সংখ্যক ব্যাটারি থাকে এবং সারি সংখ্যা যদি হয় এম, তখন আপনার বিদ্যুৎ প্রবাহ আই সমান সমান হচ্ছে এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস হচ্ছে এন আর, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সার্কিট আর হচ্ছে আমাদের কোষের সমবায়। এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে সেগুলো সম্পর্কে আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিই, সেটা আপনার জন্য সুবিধা মানে একটু বেটার হবে আর কি, যে বিগত বছরের প্রশ্নগুলো কেমন আসছে বা কেমন প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো প্রশ্নগুলো হবে মোটামুটি এরকম, আমি আপনার একটু জুম ইন করে দিই, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, আপনাকে এখানে কি বলছে, একটা সার্কিট দিয়ে দিচ্ছে মোটামুটি, দেওয়ার পরে বলছে যে সংযুক্ত বন্ধনী রোধ, সেটা দেওয়া আছে, ফাইন। প্রথম প্রশ্নটা দেখেন, এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য আপনাকে বের করতে বলছে, মানে আপনাকে এ বিন্দু আর বি বিন্দু এদের মাঝখানে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা আপনাকে বের করতে বলছে, কথা বুঝতে পারছেন। তো এটা এই প্রশ্নগুলো মূলত সার্কিটের মতো হবে, যে দুই প্রান্তের বিভব পার্থক্য কত বা এদিক দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই টাইপগুলো। আর এরপরে যেটা অ্যামিটারের প্রভাব মাপা যাবে কিনা, এটা হচ্ছে শান্টের টপিক, যেটা আপনি সামনে পাবেন, আমি আপনাকে আলোচনা করে দিব। তারপর প্রশ্নটা দেখেন, আমাদের রাজশাহী বোর্ড 22 সালে যেটা আসছে, আপনাকে দেখেন একটা সার্কিট দিয়ে দিছে, যে 2 ওহম 6 ওহম 4 ওহমের কিছুটা দিয়ে দিছে, হ্যাঁ। পরে বলছে 10 সেকেন্ডে 2 ওহমের রোধে উৎপন্ন তাপের পরিমাণ বের করো। মাত্র যে আপনি পড়ছেন এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি, জুলের তাপীয় যে ফর্মুলাটা, এটাই মূলত হচ্ছে সেই কনসেপ্টের ম্যাথ। একটা সূত্র লিখবেন, 3 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, পরে বলছে এ ও বি বিন্দুর মধ্যে 40 ওয়াট 120 না 100 ভোল্টের একটা বাল্ব স্থাপন করলে এটা পূর্ণ উজ্জ্বলের সাথে জ্বলবে কিনা। আপনাকে করতে হবে কি, এই এবি যে প্রান্ত যেটা আছে, এখানে যদি আপনি 40 ওয়াট 100 ভোল্ট একটা লাইট অ্যাড করেন, সেখানে কিন্তু একটা রোধ আছে, হ্যাঁ। অনেকে সেই রোধটা হিসাব করতে ভুলে যাবেন। ওই রোধটা হিসাব করার জন্য আপনি করবেন কি, লাইট অ্যাড করার পরে এটা রোধ বের করবেন, তার মানে এখানে নতুন একটা রোধ ক্রিয়েট হবে, ঠিক আছে। নতুন একটা রোধ ক্রিয়েট হবে, আপনি একটা লাইট অ্যাড করে দিচ্ছেন, এখানে একটা রোধ হবে, যেটাকে ধরতেছি আমি আর4, হ্যাঁ। তো এই রোধ ধরে আপনি করবেন কি, এটার কারেন্ট বের করবেন। তো বিদ্যুৎ প্রবাহ বের করার পরে এটার ক্ষমতা কত দেওয়া আছে, এটার ওয়াট দেওয়া আছে 40 ওয়াট। আপনিও এই এবি প্রান্তের যে ওয়াট যেটা আছে, ক্ষমতা যেটা আছে, সেই পি বের করবেন। এখন পি যদি 40-এর বেশি হয় তাহলে লাইটটা পূর্ণ উজ্জ্বলতার সাহায্যে জ্বলবে, আর পি যদি 40 ওয়াটের কম হয় তাহলে কিন্তু পূর্ণ উজ্জ্বলতার সাথে জ্বলবে না। আর এই প্রশ্নে একটা টুইস্ট আছে, হ্যাঁ, যেটা বললাম শুরুতেই, যে অনেকেই রোডটা হিসাব করতে ভুলে যাবে, বাট আপনাকে রোডটা মাস্ট বি হিসাব করতে হবে। আচ্ছা, এরকম আরেকটা প্রশ্ন কেমন হতে পারে, যে আপনাকে একটা সার্কিট দিচ্ছে, খুব সিম্পল সার্কিট, এইচএসসি লেভেলে খুব একটা কঠিন সার্কিট দেয় না,
কঠিন দিলেও সেটা কারশফ থেকে দেয়, এই নর্মাল সার্কিট থেকে দেয় না। বর্তনীর মোট প্রবাহ আপনি আশা করতেছি বের করতে পারবেন। পরে বলছে R3 এর সাথে কত রোধ কিভাবে যুক্ত করলে এর ভিতর দিয়ে R2 এর সমান প্রভাব পাওয়া যাবে। তাহলে আপনাকে ডেফিনেটলি R2 এর প্রভাব বের করতে হবে। বের করার পরে আপনার R3 এর সাথে একটা রোধ আপনি অ্যাটাচ করবেন, যেটা মূলত ওই কারেন্টটা এই কারেন্টের সমান হবে, R2 এর কারেন্টের সমান হবে। এই ম্যাথটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এই ম্যাথটা অনেক কঠিন, মানে অনেক প্যাচ আছে এই জায়গায়। আপনাকে এটা ভালো মতো মানে বুঝে শুনে পরে আনসার করতে হবে, ঠিক আছে? ভালো মতো সলভ করবেন, এটা ভালো মতো দেখে যাবেন যশোর বোর্ড 22 সালের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের এখানে একটা সার্কিট দিছে, এই যে এখানে তিনটা রোধ সমান্তরালে একটা শ্রেণীতে আছে, ফাইন। প্রথম প্রশ্ন কি বলছে, 20 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বের কর। ওই যে আপনাকে বলছি প্রত্যেকটা রোধের মধ্যে আলাদা আলাদা তড়িৎ প্রবাহ চাইতে পারে আর কি, তো তড়িৎ প্রবাহ আপনি এখানে বের করবেন। আচ্ছা, পরে বলছে পরিবর্তিত ক্ষেত্রে অ্যামিটারের সাহায্যে মাপা যাবে কিনা। আচ্ছা, অ্যামিটারের জন্য মাপার জন্য শান্টের টপিক সামনে আসতেছে, সেটা আপনাকে আমি দেখাবো। আচ্ছা, এই জায়গায় দেখেন প্রথম প্রশ্ন, বর্তনী মূল প্রবাহ বের করো। আপনি করতে পারবেন। 1 মিনিট তড়িৎ প্রবাহ চালালে কোন রোধটা বেশি তাপ উৎপন্ন হবে, এটা হচ্ছে জুলের তাপীয় কনসেপ্ট। 4 নম্বর যেটা, এটা হচ্ছে H ইকুয়াল I² RT, ওই কনসেপ্টে, ঠিক আছে? তো এই জায়গা থেকে মোটামুটি এই ধরনের প্রশ্ন হয়ে থাকে। আশা করি আপনার জন্য এটা হেল্পফুল হবে, কেমন প্রশ্ন হতে পারে। ওকে, তো আমরা মোটামুটি এখানে আলোচনা করলাম। এরপর টপিক যেটা আমাদের, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ আপনারা জানেন 4টা রোধ থাকে, এ পাশে পি, এ পাশে কিউ, এ পাশে আর, এ পাশে এস। নিজের ইচ্ছা মতো সাজাইলে হবে না, এখানে পি, এখানে কিউ, এখানে আর, এখানে এস। এটা প্রথম রোধ, এটা দ্বিতীয় রোধ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তো 4টা রোধ যদি এভাবে থাকে তো সাম্যাবস্থায় থাকার শর্ত। আচ্ছা, এখানে একটু পেজ মিসিং হয়ে গেছে, আমি একটু এখানে ট্র্যাশ করে দেই, একটা পেজ মতো ট্র্যাশ। আচ্ছা, ওকে, এটার পরে এটা হওয়া উচিত ছিল। আচ্ছা, ওয়ার্ডে বা সমস্যা নাই। আচ্ছা, যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আপনি জানেন পি বাই কিউ সমান সমান হচ্ছে আর বাই এস। এখান থেকে সি কিউ আগে হয়তো, বাট এখন খুব একটা হয় না, একটু কম হয় আর কি। আচ্ছা, এরপর টপিক হচ্ছে আমাদের শান্ট। শান্ট কি আপনারা জানেন যে বর্তনীর সমান্তরালে একটা রোধ যুক্ত করা হয় যেন কোনো যন্ত্র নষ্ট না হয়ে যায়, যন্ত্রকে রক্ষা করার জন্য আর কি। আচ্ছা, তো এখান থেকে আপনাকে দুটো জিনিস জানতে চাইবে, একটা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ, মানে যেটা গ্যালভানোমিটার দিয়ে যাবে আইজি, আর শান্টের যে প্রবাহ সেটা হচ্ছে আইএস। তো গ্যালভানোমিটারের প্রবাহ আইজি হচ্ছে আই ইন্টু এস ডিভাইডেড বাই এস প্লাস জি। শান্টের প্রবাহ আইএস এটা হচ্ছে আই ইন্টু জি ডিভাইডেড বাই এস প্লাস জি। দেখেন এখানে যদি গ্যালভানোমিটারটা বের করতে চান, মানে আইজি এর ক্ষেত্রে উপরে হবে এস, আর আইএস এর ক্ষেত্রে উপরে হবে হচ্ছে জি। তো এই দুটো ফর্মুলা ইউজ করে আপনাকে যে কারেন্টটা চাইবে আপনি সেটা বের করতে পারবেন। আর এখানে আমরা মেনশন করে দিছি এস হচ্ছে শান্টের রোধ আর জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। আর শান্টের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধিতে। ফর এক্সাম্পল, একটা অ্যামিটার 10 এম্পিয়ার মাপতে পারে, আপনি চাচ্ছেন এটা কিন্তু 500 এম্পিয়ার মাপতে চান, আপনি মাপতে পারবেন। তো মাপার জন্য আপনাকে জাস্ট একটা শান্ট ইউজ করতে হবে। তো মনে করেন আপনি অ্যামিটারের সমান্তরালে একটা শান্ট ইউজ করে দিচ্ছেন, এই শান্টের মানটা আপনার কাছে জানতে চাইবে। যে ফর্মুলাটা খুবই সিম্পল, এক লাইনের একটা ফর্মুলা, এস ইকুয়ালস আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখানে আর হচ্ছে অ্যামিটারের রোধ, আর এন হচ্ছে যত গুণ বেশি প্রবাহ আপনি মাপতে চান। ফর এক্সাম্পল, আপনি মাপতে পারেন 10 এম্পিয়ার, মাপতে চাচ্ছেন মনে করেন 100 এম্পিয়ার, তাহলে আপনি কত গুণ বেশি মাপতে চাচ্ছেন? আপনি 10 গুণ বেশি মাপতে চাচ্ছেন, তো এনটা হচ্ছে আমাদের 10, ঠিক আছে? আর এন বের করার জন্য আমরা বলতে পারি যা মাপতে চাই ডিভাইডেড বাই যা মাপতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করে দিই। মাপতে চাই মনে করেন হচ্ছে 500 এম্পিয়ার, মাপতে পারি মনে করেন হচ্ছে কত, 20 না ধরে 10 ধরি, সে কত সুবিধা হবে, 10 এম্পিয়ার। তাহলে এন কত গুণ হবে? আপনার 50 গুণ বেশি আপনি মাপতে চান আর কি। তো এটা দিয়ে মূলত আপনি এনটা খুব ইজিলি বের করে ফেলতে পারবেন। ওকে, আচ্ছা, কারশফের সূত্র, এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা আপনি যেভাবে শিখছেন সেভাবে শিখবেন, কারণ কারশফ অনেকভাবে শিখে। এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে প্রবাহের সূত্র, একটা হচ্ছে বিভবের সূত্র। ওই সূত্র আলোচনা করে লাভ নাই, আপনাকে ম্যাথের কনসেপ্ট আলোচনা করতে হবে, যেভাবে আপনি শিখছেন সেভাবে আপনি করবেন। ওকে, আর লাস্টের টপিক হচ্ছে মিটার ব্রিজ। এটা মূলত হচ্ছে হুইটস্টোন ব্রিজের একটা অ্যাডভান্স ফর্ম, যে পি কিউ, মানে এখানে মূলত মিটার ব্রিজ বলা হয় 1 মিটার দৈর্ঘ্যের একটা তার থাকে বা 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার থাকে। তো এখানে আমরা মনে রাখবেন, বাম ফাঁকে যদি অজানা রোধ থাকে, মানে কিউ এর যে মানটা এটা দেওয়া থাকবে, হ্যাঁ, এই কিউ যেটা এটা গিভেন থাকবে, এটা প্রশ্নে দেওয়া থাকবে। আর পি যেটা অজানা, এটা আপনাকে মূলত বের করতে হবে, ঠিক আছে? তো ফর্মুলাটা খুবই কারশফের মতোই, পি বাই কিউ ইকুয়ালস, ওখানে আর এস ছিল, এখানে হচ্ছে এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ওকে, এখানে ভুল করবেন না, পি বাই কিউ ইকুয়ালস হচ্ছে এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, ঠিক আছে? আর মনে রাখবেন পি হচ্ছে বাম ফাঁক, বাম ফাঁকে হচ্ছে অজানা রোধ। ওকে, আচ্ছা, তো এই দিয়ে আমাদের মোটামুটি চলতরি যেটা, সেটা আমরা শেষ করতেছি। চেষ্টা করছি সবগুলো টপিক আপনার সাথে আলোচনা করার জন্য, হোপফুলি আপনার জন্য সেটা ইউজফুল হবে। আর যেটা আপনাকে করতে হবে, একটা যে আপনাকে বলে দিই, মিটার ব্রিজের পরে আপনাদের একটা প্র্যাকটিক্যাল আছে পোস্ট অফিস বক্স, ওইটা দিয়ে মূলত হচ্ছে আপনার রোদ বের করতে হয় আর কি, অজানা রোদ মাপা যায়।
পরীক্ষাতে প্রশ্নে আসে যে পোস্ট অফিস বক্স কি। হ্যাঁ, পোস্ট অফিস বক্স হচ্ছে যেটাতে আমরা রোদ মাপতে পারি আর কি। অনেকে না জেনে লিখে দেয় যে চিঠি পাঠানোর আর কি, মানে চিঠি পাঠায় না, মনে রাখবেন। এরপর আপনাদের আলোচনা করার কথা ছিল ভূতলক বিজ্ঞান, বাট আমি আলোচনা করতেছি আধুনিক পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারটা আমার খুব পছন্দের এবং খুবই ভালো লাগে, তো দ্যাটস আমি এটা আলোচনা করতেছি। তো এখানে টপিক খুব দুইটা বা তিনটা খুব ছোট টপিক আপনাদের, আর এখান থেকে 10 পাওয়া খুবই ইজি। হ্যাঁ, প্রথম টপিক হচ্ছে আপেক্ষিকতা নিয়ে, যে এল ইকুয়ালস এল নট ইন্টু রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সবকিছু দেওয়া থাকবে, যে বলবে যে একটা চলমান দৈর্ঘ্য কত, একটা রকেটের চলমান দৈর্ঘ্য কত। তারপর আপনাকে ভর দেওয়া থাকবে, যে ভর বের করতে হবে এম ইকুয়ালস এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর টি ইকুয়ালস টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে মোটামুটি সবই ঠিক আছে। এল নট স্থির দৈর্ঘ্য, মানে নট যেগুলো স্থির দৈর্ঘ্য, এল হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এম নট স্থির ভর, আর এম হচ্ছে গতিশীল ভর। বাট এই জায়গায় এসে অনেকে গোলায় ফেলে বা প্যাচ লাগায় ফেলে, আমি অত ডিটেলসে যাবো না, বাট সংক্ষেপে বলে দিই। এখানে টি নট যেটা, এটা হচ্ছে গতিশীল সময়। আপনার কাছে মনে হতে পারে ভাইয়া এখানে তো এল নট স্থির ছিল, এম নট স্থির ছিল, বা টি নটটা কেন গতিশীল হলো, আপনি ধরে নিতে পারেন এখানে একটু গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, আপাতত পরীক্ষার এত চিন্তা করার প্রয়োজন নাই। মনে রাখবেন টি নট হচ্ছে গতিশীলের সময়, আর টি হচ্ছে পৃথিবীতে সময়। হ্যাঁ, পৃথিবীতে যে সময়টা সেটা হচ্ছে টি, আর টি নটটা হচ্ছে গতিশীলের সময়। তো এই টপিক থেকে প্রশ্ন অবশ্যই আসবে, যদি আপনাকে এই অধ্যায় থেকে প্রশ্ন করে আর কি। কেমন প্রশ্ন হবে আমি আপনাকে একটু দেখাই দিই। আচ্ছা, প্রশ্ন দেখানোর আগে আরেকটা জিনিস দেখা দিই আপনাকে, যে এখান থেকে গতিশক্তির কনসেপ্ট, মানে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে যেটা ভরের সাথে সম্পৃক্ত আর কি, গতিশক্তি বের করতে বলে। তো আমরা সবাই জানি যে নিউটনিয়ান গতিশক্তি, এটা আপনাকে একটু দেখিয়ে দিই। এটা আগে লিখতে মনে নেই আমার, নিউটনিয়ান গতিশক্তি। আর আরেকটা হচ্ছে আমাদের আপেক্ষিক গতিশক্তি। ঠিক আছে, তো এই দুটো থেকে প্রশ্ন হয় মাঝে মাঝে। আপেক্ষিক গতিশক্তি, তো নিউটনের গতিশক্তি এটা তো আমরা সবাই জানি, এটা একটাই ফর্মুলা, এ কে ইকুয়ালস হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার। বাট আপেক্ষিক গতিশক্তির ক্ষেত্রে একটু কাহিনী আছে। হ্যাঁ, কেমন কাহিনী? প্রথমত হচ্ছে স্থির অবস্থায় শক্তি, প্রথমত হচ্ছে স্থির শক্তি, যেটাকে প্রকাশ করলাম মনে করুন হচ্ছে আমি ই দিয়ে। হ্যাঁ, ইকুয়ালস হচ্ছে এম নট সি স্কোয়ার। আর গতিশীল, গতিশীল বানান কি ঠিক লিখছি? ঠিক লিখে নেই। গতিশীল গতিশক্তি, মানে গতিশীল অবস্থায় তার গতিশক্তি আর কি, এটাকে ধরলাম হচ্ছে ই প্রাইম। ই প্রাইম হচ্ছে এম সি স্কোয়ার। ঠিক আছে, ই প্রাইম সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। আর আপেক্ষিক গতিশক্তি যেটা, আপেক্ষিক গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তিকে আমরা প্রকাশ করব টি দিয়ে। টি সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে এম নট সি স্কোয়ার। মানে গতিশীল অবস্থায় কি পরিমাণ শক্তি পাইছি আর স্থির অবস্থায় কি পরিমাণ শক্তি পাইছি, এই দুইটার বিয়োগফল হচ্ছে আমাদের আপেক্ষিক গতিশক্তি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাটা মূলত আপনার কাজে লাগবে। ঠিক আছে, যে আপেক্ষিক গতিশক্তি মানে হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস হচ্ছে এম নট সি স্কোয়ার। আর আরেকটা জিনিস আপনার লাগবে, সেটা হচ্ছে মোট গতিশক্তি। মোট গতিশক্তি যদি আপনাকে বের করতে বলে, ওইটা খুবই সিম্পল। ওইটাকে আমরা ধরলাম হচ্ছে মনে করেন ই ডাবল প্রাইম। ই ডাবল প্রাইম সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। ঠিক আছে, এটা কই থেকে আসছে বললে ভালো হইতো, সেটা আপনার একটু আমি দেখিয়ে দিই। এটা লেখার আগে সেটা মূলত হচ্ছে আমাদের টি প্লাস হচ্ছে আমাদের ই। ঠিক আছে, এখন টি মানে কি? টি হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর ই হচ্ছে আমাদের এম নট সি স্কোয়ার। তো দুইটা কাটাকাটি হয়ে আমাদের মোট গতিশক্তি আসে হচ্ছে এম সি স্কোয়ার। ঠিক আছে, এই ডাবল প্রাইম সমান সমান হচ্ছে এম সি স্কোয়ার। তো এই তিনটা ফর্মুলা আপনার লাগবে যদি আপনি কখনো বলে যে নিউটনিয়ান গতিশক্তি বের করতে, তাহলে খুবই সিম্পল, ই কে সমান সমান হাফ অফ এম ভি স্কোয়ার। আর যদি আপনাকে বলে আপেক্ষিক গতিশক্তি বের করতে, তাহলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এখানে এম কিন্তু হচ্ছে গতিশীল অবস্থায় ভর, এটা এই ফর্মুলাটা ইউজ করে আপনাকে ভরটাকে বের করতে হবে। ভর বের করার পরে তারপর আপনাকে এই জায়গায় বসাইতে হবে, আর এম নট যেটা সেটা হচ্ছে স্থির ভর। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্নগুলো কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করি, চলেন। প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করে দিছি, আপনাকে জাস্ট জুম ইন করে দেখাই। তো এটা আসছে ময়মনসিংহ 2022 সালে। দেখেন আপনাকে বলছে যে নবযানের চলমান দৈর্ঘ্য নির্ণয় করো। তো হোপফুলি আপনি ফর্মুলাটা ইউজ করে দৈর্ঘ্য বের করতে পারবেন। পরে বলছে নবযানের বেগ যদি দ্বিগুণ করি তাহলে ভর কি ডাবল হবে কিনা। মানে প্রথমে একবার ভর বের করলেন, পরে বেগ দ্বিগুণ করে আবার ভর বের করলেন, দেখলেন আসলে ডাবল হয় কিনা। ডাবল হলে ফাইন, না হলে কিছু নাই, মানে ডাবল হবে না এটা জানা কথা, আপনি তাও করে দেখেন। আচ্ছা, তারপর দেখেন আপনার কিছু ডাটা মাটা দিয়ে দিছে,
বলছে পৃথিবী থেকে পরিমাপকৃত গতিশীল মহাশূন্য যানটির দৈর্ঘ্য কত, মানে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত হবে সেটা আপনাকে মাপতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই হিসাব আপনি করবেন, করে দেখবেন আসলে কেমনি কি। আচ্ছা, তারপর বলছে যে উদ্দীপিত উল্লিখিত অবস্থায় মানে ফিরে এসে 45তম জন্মদিন পালন করবে কিনা। তো আপনাকে টাইম বের করতে হবে, টি বের করতে হবে, টি বের করে দেখতে হবে যে আসলে কি সে ফিরে এসে জন্মদিন পালন করে কিনা আদৌ। ওকে, আচ্ছা। তারপর প্রশ্ন দেখেন, সেম জিনিস, গতিশীল রকেটের দৈর্ঘ্য কত, পরে 25 বছর পরে তার মানে পৃথিবীর ক্যালেন্ডারের বয়স সেম হবে কিনা। আপনাকে এখানে টাইম বের করতে হবে। তো আপনি কি কোথা থেকে এই ধরনের প্রশ্ন হয়। আচ্ছা, ভিন্ন ধর্মী দুইটা প্রশ্ন যেগুলো বিগত বছরে আসছে। তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি কত, ওই যে আপনাকে শক্তি বের করতে হবে, আপেক্ষিক শক্তি যেটা আছে সেটা বের করবেন। যেহেতু শক্তির কথা বলছে, নিউটনের কথা উল্লেখ নাই, তাহলে আপনি আপেক্ষিক গতিশক্তি যেটা আছে সেটা বের করবেন, mc² - m0c², ওইটা ইউজ করে। আচ্ছা, প্রস্থভেদ আপেক্ষিকতা বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কি পরিবর্তন হবে, এটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, ঠিক আছে। ঘনত্বের ম্যাথ আসে, প্রায় সময় আসে। তো ঘনত্ব কেমনে বের করতে হয় এটা আপনাকে ভালো মতো করতে হবে। আর মনে রাখবেন, একটা রকেট যেদিকে গতিশীল হবে বা যে কোনো একটা বস্তু যেদিক বরাবর গতিশীল হবে তার ঠিক ওই দিকটাই চেঞ্জ হবে। যেমন যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়, দৈর্ঘ্য সংকোচন হবে, প্রস্থ কিন্তু কিছু হবে না। আবার যদি প্রস্থ বরাবর গতিশীল হয়, প্রস্থ চেঞ্জ হবে, বাট দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এই প্রশ্নটা কুমিল্লা বোর্ডে আসছে, এটাও দেখেন সেম, গতিশীল কাঠামো দ্রুতি বের করতে বলছে, মানে আপনাকে বেগ চাইছে আর কি। এতগুলো প্রশ্নে বেগ দেওয়া ছিল, দৈর্ঘ্য বা ভর বের করতে বলছে, বাট এখানে আপনাকে উল্টা কাহিনী, বেগই বের করতে হবে। পরে দেখেন, ভ্যালিও শেলের ঘনত্ব একই হবে কিনা। তো ঘনত্বের ম্যাথ বোর্ডে আসছে, তো এটা স্কিপ করবেন না, এটা আপনি অবশ্যই করবেন, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো মূলত আমাদের এই যে আপেক্ষিকতা যে টপিক যেটা, সেখান থেকে আসতে পারে। এরপর টপিক যেটা, সেটা হচ্ছে আপনাদের ফটোতড়িৎক্রিয়া আর কি। এটার জন্য মূলত আমাদের বিজ্ঞানী ফেমাস আইনস্টাইন, উনি নোবেল পুরস্কার পাইছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ফটোতড়িৎক্রিয়া যেটা, সেটা মূলত হচ্ছে আপনার আলো বের হবে, আলো আসবে, এটা অনেকটা হচ্ছে আপনার ওই যে এয়ার মতো, আমরা যে সোলার ইউজ করি না, সোলারের কনসেপ্ট আর কি। এখানে আপতিত আলো আলো আসবে, আলোর শক্তির কারণে একটা ধাতব পাত থাকলে পাত থেকে ইলেকট্রন মুক্ত হবে। কারণ ইলেকট্রন যদি মুক্ত হয় তাহলে মূলত তড়িৎ প্রবাহ ঘটবে আর কি, ঠিক আছে। ম্যাথগুলো খুব ইজি হয়, ফর্মুলার মতো আর কি। আচ্ছা, আপতিত আলোর শক্তি ই সমান সমান, এটা দুই ভাগে ভাগ হবে। একটা ভাগ হচ্ছে ফাই, এই ফাই মূলত ইলেকট্রনকে মুক্ত হইতে সাহায্য করে, আর কিছুই না। ফাই মূলত হচ্ছে ইলেকট্রনকে জাস্ট মুক্ত হতে সাহায্য করে, যে কি পরিমাণ শক্তি দিলে ইলেকট্রনগুলো জাস্ট মুক্ত হবে। তারপর মুক্ত হওয়ার পরে যদি আপনি আরো এক্স ফাই থেকে বেশি শক্তি দেন, সেটা মূলত গতিশক্তি লাভ করে ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে যাবে। ইলেকট্রন যদি মুভমেন্ট করা শুরু করে, তখন এই জায়গায় মূলত আমরা একটা তড়িৎ প্রবাহ পাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ই কে আমরা মডিফাই করে লিখতে পারি হচ্ছে HF, ফাইকে লেখা যেতে পারে HF0, আর গতিশক্তিকে লেখা যেতে পারে ½ of mv²। আর মেনশন দ্যাট এখানে m কিন্তু হচ্ছে ইলেকট্রনের ভর, ঠিক আছে। এই এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, যেহেতু এখানে ইলেকট্রন মুক্ত হইতেছে, এই এম হচ্ছে ইলেকট্রনের ভর। এটা আবার অনেকে মনে করেন না কার ভর, ইলেকট্রনের ভর। আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ আর কি। আচ্ছা, তো তারপরে HF যেটা, এই এফ কে আবার লেখা যায় হচ্ছে c/λ। তো আমরা এই ফর্মুলাকে লিখলাম hc/λ, এটাকে লিখলাম hc/λ0, এটাকে ঠিক রাখলাম। আচ্ছা, এখানে দুটো টার্ম, f0 যেটা, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর λ0 যেটা, এটা হচ্ছে আপনার সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। সূচন কম্পাঙ্ক কি, ইলেকট্রন জাস্ট মুক্ত হইতে, হ্যাঁ মনে রাখবেন, জাস্ট মুক্ত হইতে যতটুকু কম্পাঙ্কের আলো প্রয়োজন, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর ইলেকট্রন জাস্ট মুক্ত হইতে যতটুকু তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োজন, সেটাকে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সোজা কথা, ইলেকট্রন জাস্ট মুক্ত হবে, মানে ফাই এর যে টার্মটা, ফাই ছিল মোটামুটি ইলেকট্রন মুক্ত হওয়ার জন্য যে শক্তি লাগবে সেটা, ফাইয়ের সাথে রিলেটেড f0, λ0, এগুলো হচ্ছে সূচন, হ্যাঁ এগুলো হচ্ছে সূচন কম্পাঙ্ক এবং সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের ফটোতড়িৎক্রিয়ার কনসেপ্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, আর ফটোতড়িৎক্রিয়ায় আরেকটা জিনিস কাজ লাগে। এখন ইলেকট্রন তো মুক্ত হইতেছে, এখন আপনি চাচ্ছেন ইলেকট্রনকে মুক্ত হইতে দিবেন না, তো আপনি তার এগেনস্টে একটা ভোল্টেজ জেনারেট করবেন, যেটাকে বলা হয় নিবৃত্তি বিভব V0। এই যে আমরা লিখে দিছি নিবৃত্তি বিভব, যেটা হচ্ছে V0। এই V0 বের করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, EV0 ইকুয়ালস হচ্ছে K। কারণ K হচ্ছে গতিশক্তি, এই গতিশক্তিকে রিপালস করার জন্য আপনি তার এগেনস্টে একটা ভোল্টেজ দিচ্ছেন, যেটা হচ্ছে V0, নিবৃত্তি বিভব। এখন EV0 EV0 এর মতোই রাখছি, K কে লিখলাম হচ্ছে ½ of mv²। এখানে একটু ডিফারেন্সিয়েট করেন, V0 হচ্ছে নিবৃত্তি বিভব, আর V হচ্ছে ইলেকট্রনের বেগ, মানে ইলেকট্রন কত বেগে যাইতেছে। আর m তো আপনি জানেন, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের আপনি এখানে বসাই দিবেন আর কি। আর ই যেটা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর কি, 1.6 × 10⁻⁹ কুলম। আর এখান থেকে লাস্ট একটা টপিক এক্স রে, এটা যেটা মূলত খুব একটা গুরুত্বপূর্ণ না, তো জেনে রাখেন যে কে ম্যাক্স, ওই ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্স সমান সমান hc/λ। আর কে ম্যাক্স আমরা লিখতে পারি হচ্ছে EV0। এখানে EV0 হচ্ছে, V0 হচ্ছে ওই নিবৃত্তি বিভবটা, কতটুকু ভোল্টেজ আমরা দিচ্ছি। আর এখানে ল্যামডাটা মুছে গেছে, hc/λ। তো ল্যামডাটা হচ্ছে আমরা যে এক্স রেটা বের করব,
সেই এটার তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু। আচ্ছা, তো ভিডিওটা মোটামুটি আমরা সমাপ্ত শেষ করতেছি এখানে। কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা আমি দিব আপনাদের রেসপন্সের উপরে। যদি আপনারা চান যে হ্যাঁ ভাই বাকি চ্যাপ্টারগুলো দেন, আমি ইনশাল্লাহ অবশ্যই রেকর্ড করে আজকে বা কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। তো যদি ভিডিওটা আপনার উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর চেষ্টা করেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য। হোপফুলি তাদের উপকার হবে, ইনফ্যাক্ট আমি গ্রো করতে আমার জন্য কিছুটা ভালো হবে আর কি। আচ্ছা, তো আমরা কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো একটা পরীক্ষা দিবেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকেই A+ নিয়ে আসবেন। ঠিক আছে, প্রত্যেকেই A+ নিয়ে আসবেন। আর A+ যদি আপনি নাও আনতে পারেন, যাদের প্রিপারেশন মোটামুটি দুর্বল, আপনি ভালো একটা রেজাল্ট করবেন, আপনার জন্য এই দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।